জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। চীন থেকে আরও জানাচ্ছেন আহমেদ সালেহিন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে। বিমানবন্দরে চীনের পক্ষ থেকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। মঙ্গলবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সামার দাভোস সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। আনুষ্ঠানিক বৈঠক করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। যোগ দেন জলবায়ু সংক্রান্ত বিশেষ আয়োজনেও। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা ইজ এ কি টপ প্রায়োরিটি। ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ, এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহাদি আমিন। চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এছাড়া সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে 7টি দেশের সরকার প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 5 দিনের সফরে চীনে এসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি, যেখানে বাংলাদেশের নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ বেশ কিছু পদক্ষেপের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে তার সরকার। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার সরকার আগ্রহী বলেও জানান সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে বাণিজ্য মন্ত্রী জানান, সফরে পাট খাতের উন্নয়নে সমঝোতা স্মারক হচ্ছে চীনের সঙ্গে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের চাপের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর কথা বলছে নতুন সরকার। এমন সময়ে রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে উঠে আসে সৌরবিদ্যুতে পাকিস্তানের সফলতার উদাহরণ এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা। মাত্র কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50 গিগাওয়াট ছাড়িয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে সাশ্রয় হয়েছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানিতে এমন সফলতা আনতে সরকারকে নীতিগত সহায়তা দেওয়ার দাবি তুলে ধরেন বিশেষজ্ঞরা। চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে, সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এদিকে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় বাণিজ্য মন্ত্রীও জানিয়েছেন, পাট খাত দিয়ে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে চীনে। স্টাডি সেন্টার করব, একটা রিসার্চ ল্যাব করব উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পর আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যুতেও আগামীতে ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা সরকারের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।
সৌরবিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের মধ্য দিয়ে যে পরিমাণ ভূমি উদ্ধার হবে তাতে করে 1000 মেগাওয়াটের বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর ফলে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে সরকারের নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়তে যে উদ্যোগ সেটিও সফল হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের শেষটি আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ধুধু বালুচরে সূর্যের আলোয় চলছে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ। প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে 200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে বড় প্রশ্ন, প্রয়োজনীয় জমি কোথায় পাওয়া যাবে? এর সম্ভাব্য উত্তর হিসেবে সামনে আসছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী নদী ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়নের মাধ্যমে প্রায় 170 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে। এর মধ্যে প্রায় 73 বর্গ কিলোমিটার জমি শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। যদি আমরা করতে পারি তাহলে আমরা বিকল্প জ্বালানি যেমন আমরা আত্মনির্ভরশীল হতে পাবো, এবং এই জীবাশ্ম জ্বালানির জন্য কারো কাছে, দাতা দেশের কাছে, তার চোখ রাঙ্গারির কাছে আমরা পরাস্ত হব না, এবং আমরা ধীরে ধীরে এই নবায়িত জ্বালানির একটা বড় কেন্দ্র হিসাবে তিস্তা মহাপরিকল্পনার যে ক্ষেত্র, এই ক্ষেত্র প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সবচেয়ে বড় বাধাগুলোর একটি জমির সংকট। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে উদ্ধার হওয়া জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে উত্তরাঞ্চলে গড়ে উঠতে পারে বৃহৎ সৌরবিদ্যুৎ পার্ক। 2 ধরনের সোলার প্যানেল যদি আমরা এখানে ইনস্টল করি, তাহলে এখান থেকে দেখা যাবে আমরা মোর দ্যান 500 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, এবং সেটা আমাদের যে ন্যাশনাল গ্রিড বা আমাদের যে তেল গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন, সেটার উপরে চাপ কম হবে। এবং আমাদের বাংলাদেশে যে গ্যাস রয়েছে সেটারও সম্ভাবনা যদি ফার্দার আবিষ্কার না হয়, তাহলে হয়তো 15-20 বছরের ভিতরে কি হবে আমরা সেটা প্রেডিক্ট করতে পারছি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শুধুমাত্র কৃষি, শিল্প ও নদী ব্যবস্থাপনাই নয়, একই সাথে উন্মোচিত হতে পারে নবায়নযোগ্য জ্বালানির নতুন দিগন্ত। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে সরব বিএনপি ও জামায়াত। গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভের সময় সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। ডিএমপি কমিশনার জানান, সরকারকে বিব্রত করার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির যে কোনো অপতৎপরতা রুখতে রাজপথে সরব বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাচারের টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। নানা কায়দায়, নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। এদিন সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নেয় জামায়াত। বিক্ষোভের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপর দলটির নেতাকর্মীরা হামলা চালায়, আহত হন কয়েকজন। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতা। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন। আপনাদের কাছে জোর করেছে, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কেউ সরকারকে বিব্রত করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমপি। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথাও সংবাদ পাওয়া যায়নি। বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। 6 জেলায় টহলে নামে সেনাবাহিনী, তৎপর ছিল পুলিশ, র্যাব ও বিজিবি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। সেই সিদ্ধান্ত নেবেন আদালত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জননিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। এদিকে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে সংসদে আইন করে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল রাখে বিএনপি সরকার। নিষেধাজ্ঞার মধ্যেও মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই তৎপরতা বাড়লে সারা দেশে নাশকতার আশঙ্কায় সতর্কতা জারি করে পুলিশ। গোপালগঞ্জ, ফরিদপুর সহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। যেহেতু তারা বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে দল হিসেবে আওয়ামী লীগকে আদালত নিষিদ্ধ করতে পারেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবে। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, জনগণের সমর্থন হারিয়ে আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা বলেও জানান সড়ক মন্ত্রী। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চোখে পড়ে তো জাতি। সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠায় আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার না করলে বিএনপিকে বিদায়ের রাস্তা খুঁজতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ থেকে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর ডাক দেন জোটের নেতারা। আওয়ামী লীগ আমলের সব গুম, খুন, গণহত্যা এবং দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন জোটসঙ্গী দলগুলোর নেতাকর্মীরা। ঐক্যের নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি। জনগণের চোখে দুই দলই এখন বিচারের কাঠগড়ায়। তাদের হুঁশিয়ারি, জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিহত করা হবে। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে জনগণকে। আওয়ামী লীগের দুঃশাসনের বিচার করতে না পারলে বিএনপিকে বিদায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন জোটের নেতাকর্মীরা। সংসদে আমরা শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্যদের অনুপস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার অধিবেশন শেষে দলটির সংসদীয় মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান অভিযোগ করেন, বাজেট বাস্তবায়নে সংসদ সদস্যদের উপস্থিতি জরুরি হলেও অনেকেই অনুপস্থিত থাকছেন। সরকারের কেউ কেউ ফ্যাসিবাদী আচরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
বাজেটের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বাজেটটাকে বাস্তবায়ন করবেন সেই মন্ত্রিসভার সদস্যরা অধিকাংশই সংসদে অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার মহোদয় তিনি বলেছেন, যেহেতু আমাদের এটা সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো সংসদে উপস্থিত থাকা। যারা ইমাম আছেন, যারা খতিব আছেন, তাদেরকে মুখ বন্ধ করে দিতে চান। আমাদের মসজিদগুলোতে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে, এগুলাকে যদি আপনি পলিটিক্যাল কালার দিয়ে এগুলাকে যদি আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলায় 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন করেছে দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের পাশাপাশি রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা। টিআইবি মনে করেন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আসামিদের দেশে ফেরানো সম্ভব। দুঃসাহস দেখায় তারা আহম্মক। সম্প্রতি দুর্নীতির মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে সব নথিপত্র পাঠিয়েছে দুদক। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা। দুর্নীতি দমন কমিশন বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইম ওয়াজেদ পুতুলকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। সেই ভিত্তিতে আমরা এসব রেড নোটিশ জারির জন্য আবেদন প্রেরণ করি। একইভাবে লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ও 2 ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, সাইফুল আলম, তার 2 ভাই এবং স্ত্রী, মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। টিআইবি বলছে, রাজনৈতিক বিবেচনায় আসামি বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলক সহজ। সরাসরি কাপশনের বিষয়ে যে কোনো ব্যক্তিকে ফেরত আনাটা তুলনামূলকভাবে সহজ। যদি তাকে চিহ্নিত করা যায় কোথায় আছে, তাহলে ফেরত আনা সম্ভব হবে। কিন্তু এখানে রাজনৈতিক উপাদান চলে আসলে সেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। এদিকে গেল ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও আইনি জটিলতার কারণে এখনও ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পর্তুগাল উজবেকিস্তানের মধ্যকার ম্যাচ একসঙ্গে দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে জড়ো হয়েছেন পর্তুগাল সমর্থকরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। মওদুদ, দারুণ ছন্দে পর্তুগাল। এরই মধ্যে তারা 2টি গোলের দেখা পেয়েছে এবং একই সাথে গোলের খরা কাটিয়েছে রোনালদো। তিনিও পেয়েছেন গোল। ক্রিস্টিয়ানো রোনালদো যেমন গোলের দেখা পেয়েছে, তেমনি প্রথমার্ধে 2টি গোলের যে ঘটনা ঘটেছে, তার ফলে এখানে যারা পর্তুগালের সমর্থকরা রয়েছেন তারা দারুণ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে সময় সেটি অতিবাহিত করছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে যারা ক্রিস্টিয়ানো রোনালদোর দর্শকরা রয়েছেন, পর্তুগালের পক্ষের যে সমর্থকরা রয়েছেন, তারা আনন্দে ভাসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আমরা রয়েছি রাজশাহীর আলুপট্টির একটি কমিউনিটি সেন্টারে। এখানে যারা খেলা দেখতে এসছেন তারা দেশের 64 জেলা থেকে এখানে এসছেন এবং তারা যেটি বলছেন যে তারা পর্তুগালের সমর্থক এবং পর্তুগালের সমর্থকরা খেলা দেখবেন একসাথে। এই কারণেই তারা আজ সকালবেলা এই রাজশাহীতে এসছেন এবং এখানে আসার পর তারা নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে খেলা দেখার আনুষ্ঠানিকতা সেটি তারা শুরু করেছেন। এবং আমরা দেখলাম যে এখানে যখন পরপর 2টি গোল হয়েছে, তখন কিন্তু এখানকার যারা দর্শক রয়েছেন তারা উচ্ছ্বসিত হয়েছেন এবং তারা সেই গোলটিকে উদযাপন করছেন। এবং আমরা দেখেছি এখানে নানা ধরনের স্লোগান যেমন তারা দিচ্ছেন, তেমনি তারা বারবারই বলছিলেন যে তাদের একটি প্রত্যাশা যে
ক্রিশ্চিয়ানো রোনালদো এই উজবেকিস্তানের সাথে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে গোল পাবেন। আমরাও দেখলাম যে রোনালদো কিন্তু একটি গোল পেয়েছেন এবং দীর্ঘদিন পর তিনি গোলের খরা কাটিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে এই যে আপনারা পর্তুগালের খেলা দেখার জন্য সারা দেশ থেকে রাজশাহীতে জড়ো হয়েছেন এবং আপনাদের যে প্রত্যাশা রোনালদো গোল পাবে, সেই গোল পেয়েছে, 2টি গোল দিয়েছে, আপনাদের অভিমত জানতে চাই। আসলে আমরা জানতাম ডিআর কঙ্গোর সাথে হয়তো রোনালদো গোল করতে পারেনি, কিন্তু রোনালদো সব সময় নিন্দুকের মুখে থুতু ফেলে দেয় তার পরের ম্যাচে। এক ম্যাচ গোল করতে পারলেও আমরা জানতাম এই ম্যাচে গোল করবে। অলরেডি 21 মিনিটে 2-0 গোলে পর্তুগালে গিয়ে আমি এখনো বিশ্বাস করি রোনালদো হ্যাটট্রিক করবে এই ম্যাচে, হ্যাটট্রিক হবে। আরেকটু জানতে চাই যে আপনারা বলছিলেন যে এবার বিশ্বকাপের প্রত্যাশা করেন এবং আপনারা সবাই মিলে একত্রিত হয়ে সেই সুদূর ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে রাজশাহীতে এসেছেন। আপনাদের এই উদযাপনের যে ক্ষণটি সেটি আসলে কেমন? আসলে এক কথা দারুণ। আমরা প্রথম ম্যাচে ড্র করার পরে একটা কুণ্ঠাসা একটা ভাব চলে আসছিল যে না জানি কি হবে, কিন্তু এই ম্যাচে যে কামব্যাক 12 মিনিটেই 2 গোল পেয়ে গেছি। আমরা বড় কোনো ব্যবধান পেতে যাচ্ছি ইনশাল্লাহ এবং রোনালদোর হ্যাটট্রিক আশা করতেছি ইনশাল্লাহ হবে এবং বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবার বিশ্বকাপ জিতবে। আপনারা দূর দূরান্ত থেকে এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের সেই কষ্ট সার্থক কিনা? জি অবশ্যই সার্থক। আপনারা একটা বিষয় জেনে খুবই অবাক হবেন যে গতকালকে যখন আমি রাজশাহীতে নামি তখন আর্জেন্টিনা ম্যাচ জয় হওয়ার পরে ওখানে অনেক সমর্থনরা উদযাপন করতেছিল, এখানে আমিও উদযাপন করতেছিলাম, একা রোনালদো বলে গলা ফাটাচ্ছিলাম। তখন আপনি দেখছিলেন যে এখানে যারা সমর্থকরা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা বলছেন যে তারা কষ্ট করে রাজশাহীতে এসেছেন, তারা একসাথে খেলা দেখবেন, খেলা দেখছেন এবং 2টি গোল পেয়েছেন। তারা বলছেন তারা সার্থক, তাদের কষ্ট সার্থক। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম। এদিকে ফুটবল উন্মাদনায় মেতেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দল বেঁধে দেখছেন পর্তুগাল উজবেকিস্তান ম্যাচ। সেখানে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে রংপুরে। জীবন, ফুটবল উন্মাদনায় মেতেছে সারা বিশ্ব এবং বাংলাদেশে কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে নেই এবং আমরা দেখছি বাংলাদেশে কিন্তু ফুটবল উন্মাদনায় যে মেতেছে সেই চিহ্ন কিন্তু আমরা প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায় দেখতে পাচ্ছি। বর্তমানে আমি রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখানে যারা শিক্ষার্থী রয়েছে, যারা পর্তুগালের ভক্ত রয়েছে, পর্তুগালের সমর্থক রয়েছে, তারা কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু এলইডি স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং আমরা দেখছি যে খেলা শুরুরও 1 ঘন্টা আগ থেকে কিন্তু তারা এখানে আসছেন এবং অধীর আগ্রহে বসেছিলেন কখন আসলে খেলা শুরু হবে, কখন তারা নিজেদের যে প্রিয় দল CR7 এর ফুটবলের যে শৈল্পিক নৈপুণ্য সেটি তারা আসলে দেখবেন। এবং এখানে শুধু পর্তুগালের সাপোর্টাররাই না, এর বাইরেও কিন্তু নানা দলের যারা ফুটবল প্রেমী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং খেলা কিন্তু দেখছেন। এবং এরই মধ্যে কিন্তু পর্তুগাল 2টি গোল করেছে, যার মধ্যে 1টি গোল করেছে CR7। সে কারণে কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত, অনেকটাই বলা চলে যে উজ্জীবিত হয়েছে পর্তুগাল সমর্থকরা এবং তারা কিন্তু বলছে আজকের এই যে খেলা, এই খেলায় আরো অন্তত 2টি গোল করবে পর্তুগাল এবং CR7 হ্যাটট্রিক করবে বলে তারা কিন্তু আসলে আশা করেছেন। এবং আমরা যারা দেখেছি তারা কিন্তু বলছেন যে পর্তুগাল আগের ম্যাচে তাদেরকে হয়তো কিছুটা হতাশ করেছে, আজকের ম্যাচে আসলে পর্তুগাল যে খেলা খেলছে সেটি কিন্তু তারা আসলে আশাবাদ প্রকাশ করেছেন যে পর্তুগাল আজকে অনেক ভালো কিছু করবে এবং গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হবে বলে তারা কিন্তু বলছেন। এবং তারা বলছেন পর্তুগালের যে আজকের যে খেলা, সেই খেলা কিন্তু তাদেরকে উজ্জীবিত করেছে এবং সেই খেলায় তারা আসলে যেটি দেখছেন যে পর্তুগাল অবশ্যই আরো 3 গোল করবে এবং যে CR7 রয়েছে অর্থাৎ রোনালদো রয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি আসলে হ্যাটট্রিক করবেন বলে কিন্তু অনেকে আসলে এখানে আশাবাদ করেছেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই যে মাঠটিতে আসেন, জড়ো হয়ে একসঙ্গে খেলা দেখেন এবং রংপুরের বেশ কিছু জায়গায় কিন্তু আসলে খেলা দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি টাউন হল চত্বরেই কিন্তু খেলা দেখা হচ্ছে, সেখানেও কিন্তু হাজার হাজার দর্শক রয়েছে এবং প্রতিদিনই কিন্তু দর্শকরা ভিড় করেন। যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে পছন্দ করেন, মনে প্রাণে ধারণ করেন, তারা কিন্তু এসে এই খেলাগুলো প্রতিদিনই কিন্তু আসলে উপভোগ করেন। এবং যারা আসলে এখানকার যারা শিক্ষার্থী তারা কিন্তু আমরা দেখছি আজকের এই ম্যাচকে নিয়ে তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু আসলে ব্যাপক প্রত্যাশা এবং তারা বিশেষ করে CR7কে নিয়ে আসলে যতটা আশা প্রকাশ করেছেন সেটি কিন্তু বলা চলেছে আকর্ষণীয়। এবং তারা বলছেন এই যে এবারের যে বিশ্বকাপ সেটি আসলে পর্তুগালের ঘরে উঠবে বলে তারা কিন্তু আসলে আশা প্রকাশ করেছেন। এবং আজকের যে পর্তুগাল এবং উজবেকিস্তানের যে খেলা, সেই খেলায় এখন পর্যন্ত 2 গোলে পর্তুগাল এগিয়ে রয়েছে এবং পর্তুগাল এই যে এগিয়ে রয়েছে সেটি কিন্তু আসলে
এখানকার যারা দর্শক রয়েছেন তারা কিন্তু একেবারে বলা চলে যে বারবার উল্লাস করছেন, মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন CR7-কে নিয়ে। তারা উল্লাসে মেতে উঠছেন, বাঁশি বাজাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন এবং এই যে মানুষের যে এখানকার যে প্রত্যাশা সেটি কিন্তু আমরা দেখছি। এবং ফুটবল প্রেমী যারা রয়েছে, বিশেষ করে যারা আসলে ফুটবলকে পছন্দ করে, ফুটবলের নৈপুণ্য দেখতে যারা পছন্দ করে, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি এখানকার যারা ফুটবল প্রেমী তারা কিন্তু সকলেই উপস্থিত হয়েছেন। খেলার এখনো অনেক বাকি রয়েছে, আরো কতটা এগোতে পারে পর্তুগাল সেটাই আসলে দেখার অপেক্ষা। এবং CR7 আসলে এবারে আজকের এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারে কিনা সেটি কিন্তু আসলে যারা প্রত্যাশা রেখেছেন সেটি আসলে দেখার অপেক্ষা। তো সব মিলে এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সব শেষ। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে কোনো হামলার আশঙ্কা দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি। সকালে পুরান ঢাকার হোসাইনী দালালে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। 26 জুন শুক্রবার পবিত্র আশুরা সামনে রেখে পুরান ঢাকার হোসাইনী দালানে চলছে নানা প্রস্তুতি। মঙ্গলবার সকালে হোসাইনী দালান পরিদর্শন করে ডিএমপি সোয়াট ও K9 টিম। পরে ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তিনি জানান, আশুরার আয়োজন নিরাপদ করতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকছে বিশেষায়িত ইউনিট। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান সমাবেশ স্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ ডিউটি মোতায়েন করেছি। নাশকতা যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। তাজিয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে দাহ্য ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকঢোল সহ উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আতশবাজি, পটকাও নিষিদ্ধ। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। আতশবাজি বা কোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার পাশাপাশি তাজিয়া মিছিলের ট্রাফিক পরিকল্পনাও সাজিয়েছে ডিএমপি। ইমামবাড়া, বকশিবাজার, আজিমপুর, নিউ মার্কেট, জিগাতলা, 7 মসজিদ রোড হয়ে মোহাম্মদপুরে শিয়া মসজিদে শেষ হবে মিছিল। এসব এলাকায় থাকবে ডাইভারশন। ভোগান্তি এড়াতে শুক্রবার সকাল 10টা থেকে মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সড়ক এড়িয়ে চলার আহ্বান পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগ্রাসী বিপণন ব্যবস্থার কারণে পণ্যে পরিণত হচ্ছে ওষুধ। অনেক চিকিৎসকই রোগীর সুস্থতার প্রয়োজনে নয়, কোম্পানির দামি গিফটের বিনিময়ে লেখেন ওষুধ। গিফট দিয়ে চিকিৎসকদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভদের দিয়ে নজরদারিও করে ওষুধ কোম্পানিগুলো। তবে আইন না থাকায় অনৈতিক এমন কর্মকাণ্ড নিয়ে অসহায়ত্বের প্রকাশ ওষুধ প্রশাসনের। এম এ আজিমের রিপোর্ট। অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম। চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরার্দি মেডিকেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। চিকিৎসক না হয়েও 5 থেকে 6টি বাড়তি ওষুধ লিখে প্রেসক্রিপশন ধরিয়ে দেন রোগীকে। আমার কোম্পানি আমাকে প্রেসক্রিপশন দেখার জন্য একটা প্রেসার দেয়। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া নয়, রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন। মিলিয়ে নেওয়া হয় কোম্পানির ওষুধ লিখছেন কিনা চিকিৎসক। তবে সময় টিভির উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে শুরু করেন সবাই। ডাক্তারদের চেম্বারের সামনেই চলে ওষুধ কোম্পানিগুলোর এমন নজরদারি। রোগ যাই হোক, তাদের কোম্পানির ওষুধ লিখছেন কিনা তা দেখতেই তোলা হয় প্রেসক্রিপশনের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তাররাই বা কেন বাধ্য হন এসব ওষুধ লিখতে? জানতে কৌশল অবলম্বন করি আমরা। আলাপচারিতার ফাঁকে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য দামি ফোন, গাড়ি, ফ্ল্যাট বা অর্থ নেয় ডাক্তাররা। যে গাড়ি দিয়ে দিছে বা গাড়ি যে দিতে পারছে মানে সে লাকি, দেখলাম তারা চিন্তা করতে হলো না। এবার গিফট নামক অবৈধ লেনদেনের বিষয়ে কথা বলতে চিকিৎসকের মুখোমুখি সময় সংবাদ। তাদের দাবি, গিফট লেনদেন হয়, তবে তার বিনিময়ে ওষুধ লেখেন না তারা। আমরা সবসময় দেখি রোগীর স্বার্থ, ঠিক আছে? এটা যদি ওরা
মানে অবজার্ভ করে না কি সেটা তো আসলে তাদের ব্যাপার। আসলে চেষ্টা করা হলেও কেন এমন আগ্রাসী বিপণন ব্যবস্থা তার উত্তর জানা যায়নি ওষুধ শিল্প সমিতির কাছে। তবে সময় সংবাদ কথা বলে অপসনিন ফার্মার সাথে। তার আমার প্রোডাক্টটা একটু লিখে দেন, সেটা হয়তো তার মতো করে চিন্তা করে নিতে পারি, বাট আমরা এটা কখনোই তাকে সাপোর্ট করছি না। অবশ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে অসহায়ত্বের কথা। আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় ডাক্তারদের বাধ্য করছে অতিরিক্ত ঔষধ লিখতে। শুধু উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণে প্রণয়ন হয়েছে ওষুধ ও কসমেটিক্স আইন 2023। তবে সেখানে নেই বিপণনের জন্য কোনো সঠিক নিয়ম নীতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি। এদিকে গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ওঠানামা করছে তিস্তার পানি। মঙ্গলবার সকাল 9টার দিকে লালমনিরহাটের তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। তবে বিকাল 3টার দিকে বেড়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে চর অঞ্চলের মানুষ। গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র 161 সেন্টিমিটার, ঘাঘটে 220 সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি 377 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5-7-10 মিনিটের ভেতরে এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘর বাড়ি টানি সারা গেল না। আরো অনেক গাছগাছলা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলো সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও চেলাসহ সীমান্তবর্তী 7টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ভোরে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জাহাজটি আটকা পড়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ইরান যুদ্ধের মধ্যে দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল জাহাজটি। প্রণালী পার হতে কয়েকবার চেষ্টা করো, ঝুঁকির কারণে আবারও ফিরে যেতে হয়েছিল জাহাজটিকে। তবে এবার হরমুজ পেরিয়ে নতুন গন্তব্যের পথে বাংলার জয়যাত্রা। The vessel Banglar Jayatra has safely shifted to Sharjah OPL from Mina Sakar, which is very close to the Strait of Hormuz. 31 নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল বাংলার জয়যাত্রা। নাবিকদের পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে হয়েছে এই জাহাজে। হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। সেখান থেকে প্রয়োজনীয় জ্বালানি সহ অন্যান্য সামগ্রী নেওয়া হবে। আমাদের প্রথমে হয়তো ফুজাইরাতে পাঠাতে হবে, ফার্দার বাংকারিং এবং অন্যান্য প্রভিশনের পর তারপর হয়তো এটা ডেস্টিনেশন। এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আছে, যদি চার্টার যে ডেস্টিনেশন ফাইনাল করবে সেখানে আমার জাহাজ চলে যাবে। যুদ্ধের শুরুতে যেমন জাহাজটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল, তেমনি ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে আক্রান্ত হওয়ার শঙ্কাও ছিল। ওই জাহাজ থেকে মিসাইল পরবর্তী যে টুকরাংশগুলো আরেক জাহাজে পড়েছে। পার্শ্ববর্তী ওনারা দেখেছেন যে ওনাদের অয়েল টার্মিনালে হিট হয়েছে, সেটা একটা আতঙ্কিত বিষয়। ঝুঁকির মধ্যে থাকলো মাসে অন্তত 6 কোটি টাকা করে 4 মাসে 24 কোটি টাকা বাড়তি আয় করেছে জাহাজের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা প্রতিদিন $16,000 বা প্রায় 20 লাখ টাকা পার ডে আমাদের সাথে চুক্তি আছে, আয় করছি। সো মাসে আসছে প্রায় 6 কোটি টাকা। এই 4 মাসে যদি আমি রাফলি বলি প্রায় 24 কোটি টাকার মতো আমাদের আয় হয়েছে। জাহাজটির 31 জন নাবিকের মধ্যে সবাই বাংলাদেশি। যুদ্ধকালীন সময়েও জাহাজে যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী এবং পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি নাবিকেরা যাতে সহজে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে সেজন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
দেশের উন্নয়নে সরকার আগামী 50 বছরের টেকসই পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে নেত্রকোনার কলমান্দানায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করে একথা বলেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় নতুন 4টি সহ 5টি সেতুর মাধ্যমে সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ঘোষণা দেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি উপজেলার বাজার সহ দখল হয়ে যাওয়া সড়ক, খেয়াঘাট ইউনিয়ন পরিদর্শন করেন। টেকসই উন্নয়ন এবং আগামী 50 বছর পরিকল্পনা মাথায় নিয়ে আমরা কাজ করছি এবং তার অংশ হিসাবে আমাদের মহাদেও নদীর উপরে ব্রিজ হচ্ছে, লেঙ্গুরার উপরে ব্রিজ হচ্ছে, নদীর উপর সোমেশ্বরী নদীর উপর 2টা ব্রিজ হচ্ছে, টোটাল 5টা ব্রিজ হচ্ছে। একনেকে অনুমোদিত হয়ে গেছে, 3,600 কত কোটি টাকার অনুমোদন পেয়েছে। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল চুরি নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি জানান, আগামীতে পরীক্ষা কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। নকল আবার কি, সেই দিন চলে গিয়েছে, কিন্তু নকলও যে নতুনভাবে ওই করোনার ভেরিয়েশনের মতো নতুন ভেরিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে, এইটা কি আপনারা লক্ষ্য করেছেন? প্রত্যেকটি ইনস্টিটিউশনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে। আপনার সকলের রেকর্ড আর্কাইভে রেখে দিবেন, আর্কাইভ থেকে দেখব সেখানে নকল হয়েছে কিনা। আর যদি হয়, আপনারা সেন্ট্রাল কমিটি, অভিভাবক, আপনাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। সীমান্তে অব্যাহত রয়েছে বিএসএফ এর পুশিন চেষ্টা, তবে প্রতিবারই বিজিবির কাছে পরাস্ত বিএসএফ। গত 16 দিনের ব্যবধানে 4 দফায় চাঁপাইনবাবগঞ্জের 3টি সীমান্ত দিয়ে 64 জন শিশু ও নারী পুরুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু স্থানীয়দের দেওয়া তথ্য সহযোগিতায় এবং বিজিবির বাধায় তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এখানকার প্রায় 184 কিলোমিটার কাঁটাতারের বেড়ায় সতর্কতা, টহল ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। পরিকল্পিত নীতি সহায়তা বাস্তবায়ন করা গেলে দেশের রফতানি আয় $150 বিলিয়ন ছাড়াতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এর জন্য গার্মেন্টস ছাড়াও আরও বেশ কয়েকটি খাতে নীতি সহায়তা দরকার বলে মনে করেন তিনি। সকালে এক আলোচনা সভায় তিনি জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে পাট খাতের উন্নয়নে সমঝোতা স্মারক হচ্ছে। বলেন, চামড়া খাতের সক্ষমতা বাড়াতে নেওয়া হতে পারে ভারত, চীন কিংবা ইতালির সহযোগিতা। ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডার্স চলতি বছরের নভেম্বরে এলডিসি উত্তোলনের কথা থাকলেও বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে 2029 পর্যন্ত সময় পাওয়ার আশায় সরকার। তবে ভালো প্রস্তুতি না থাকলে বর্ধিত সময় কোনো কাজে আসবে না বলে মনে করছে গবেষণা সংস্থা রেপিড। তাদের মতে বাজারের হিস্সা বেশি হওয়ায় এলডিসি উত্তোলনের পর ইউরোপে শুল্ক সুবিধা নাও পেতে পারে বাংলাদেশ। ইউরোপিয়ান বাজারে আমাদের গার্মেন্ট রপ্তানির ক্ষেত্রে যে রপ্তানির হিস্সা, যে শেয়ার, সেটা এখন এত বড় হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা জিএসপি প্লাস পেলেও ওই বাজারে বাংলাদেশের গার্মেন্টস কোনো শুল্কমুক্ত সুবিধা পাবে না। গার্মেন্টসের পাশাপাশি চামড়াজাত পণ্যেও বড় ঝুঁকি আছে উল্লেখ করে গবেষকরা বলছেন, ভারত, ইউরোপ ও চীনের বাজারে কমতে পারে রপ্তানি। আজকে আমরা রেডিমেড গার্মেন্টসে এত ভালো করছি কেন? সেখানে আমাদের মোর দ্যান 260 ফ্যাক্টরিজ, তারা লিড সার্টিফাইড এবং ওয়ার্ল্ডের প্রথম 10টার মধ্যে 8টাই হচ্ছে বাংলাদেশের। তো সেক্ষেত্রে এলডব্লিউজি সার্টিফাইড ফ্যাক্টরির সংখ্যা আমাদের মাত্র 6-7টা, এর মধ্যে গোল্ড সার্টিফাইড হচ্ছে মাত্র 4টার মতো। বাণিজ্যমন্ত্রী বলছেন, গার্মেন্ট ছাড়াও আরও কিছু খাতে নীতি সহায়তা দিতে চায় সরকার। জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে পাট খাতের উন্নয়নে হতে পারে সমঝোতা স্বাক্ষর। তার আশা, এসব পদক্ষেপে রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব। আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশেই আমরা একটা স্টাডি সেন্টার করব, একটা রিসার্চ ল্যাব করব উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। 5-7টা সেক্টরকে আমরা যদি প্রপারলি একটু ডিজাইন করি, প্রপারলি পলিসি সাপোর্ট দিই, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না। প্রকল্প বাস্তবায়নে বিগত সরকারের সমালোচনা করে বাস্তবমুখী বিনিয়োগ পরিবেশ তৈরির কথাও জানান মন্ত্রী।
MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বন সুবিধার নতুন শর্তে দুশ্চিন্তা বাড়ছে সংযোগ শিল্পে। বাজেটে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে ব্যবসা হারানোর শঙ্কা দেখছেন স্থানীয় শিল্পোদ্যোক্তারা। তাদের দাবি, আমদানির নীতিতে 30% ভ্যালু অ্যাডের কথা থাকলেও বর্তমানে থাকা 20% শর্ত তুলে দেওয়া পরস্পর বিরোধী। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসির মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নে স্থানীয় মূল্য সংযোজনের বিকল্প নেই। MS আরিফিনের রিপোর্ট। বিশ্ববাজারে দেশীয় পণ্যের সহনীয় দাম আর মূলধনের ওপর চাপ কমাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পান উদ্যোক্তারা। এর মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে কোনো প্রকার শুল্ক বা কর দিতে হয় না ব্যবসায়ীদের। বর্তমানে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধায় আনা কাঁচামালের সঙ্গে চূড়ান্ত পণ্য তৈরিতে 20% মূল্য সংযোজন বা স্থানীয় কাঁচামাল ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। নতুন আমদানি নীতিতে তা 30% করার পরিকল্পনা থাকলেও 2026-27 অর্থবছরের বাজেটে শর্ত পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে কাঁচামালের বিপরীতে রপ্তানি আয় কেবল বেশি হলেই শর্ত পূরণ বলে বিবেচিত হবে। এর ফলে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বেড়ে যাবে, কারণ বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করে সেই পণ্য আপনি বাজারে বিক্রি করে অন্য পণ্য আপনি বিদেশে এক্সপোর্ট করতে পারবেন। উদ্যোক্তাদের দাবি, মূল্য সংযোজনের ন্যূনতম শর্ত না থাকলে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের আগ্রহ কমবে, নিরুৎসাহিত হবে দেশীয় শিল্পে নতুন বিনিয়োগ। বন্ডের অপব্যবহার রোধে শর্ত বহাল চান চূড়ান্ত পণ্য উৎপাদকরাও। আইনের ধারাগুলি স্পষ্ট হওয়া উচিত। যেমন আগে ছিল 20%, ক্ষেত্র বিশেষ 15%। এখন যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা কোথায় নিচ্ছেন, আমি বললাম আমি তো নেই। এই বিতর্কের সমাধান হবে না। 30 বছর ধরে আপনার এই কন্ডিশনটা ছিল না। আর প্রশ্ন জাগে, আমরা কি 30 বছর ভুল করেছি? তাহলে 30 বছর আগেই করলাম না কেন? আমার এই ইনভেস্টমেন্টগুলো করার দরকার ছিল না। বর্তমানে কানাডায় 60, যুক্তরাজ্যে 50 আর ভারতের বাজারে 40% ভ্যালু অ্যাডের শর্ত রয়েছে। আর এলডিসি উত্তরণের পর ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে অন্তত 50% মূল্য সংযোজন নিশ্চিত করতে হবে। মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নে যাকে অত্যাবশ্যকীয় বলছেন বিশ্লেষকরা। বন্ড সুবিধা হতে হবে ভেরি মাচ কম্পিটিটিভ, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি খাত উন্নয়ন হয়, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি আয় বাড়ে এবং যে সুবিধার মাধ্যম দিয়ে আমরা বৈদেশিক মুদ্রার মজুদও বাড়ে এবং এটার মাধ্যম দিয়ে যেন আমরা সামনের দিনে বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারি। তথ্য বলছে, সুতা, কাপড়, ডাইং, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং সহ বর্তমানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সংযোগ শিল্পের আকার প্রায় $20 বিলিয়ন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম কমিয়ে আনতে যারা তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। এ সময় মঙ্গলবার ব্যাংক খাতে শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধে বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস 2026 পালন অনুষ্ঠানে তিনি জানান, গুরুত্বের ভিত্তিতে এখন পর্যন্ত 2 শতাধিক অভিযোগ নিষ্পত্তি হয়েছে হুইসেল ব্লোয়ারদের তথ্যের ভিত্তিতে। এ সময় ন্যায়পাল সচিবালয় মাসরুরুল ইসলাম জানান, দুর্নীতি প্রতিরোধে বা আর্থিক খাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগে হুইসেল ব্লোয়ার সারা বিশ্বে বড় ভূমিকা রাখে। তবে তা যেন অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানান তিনি, যা অনেক সময় বড় আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি বন্ধ করতে সক্ষম। এছাড়া বিভাগীয় স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় এটি বড় ভূমিকা রাখছে। সবার মধ্যে একটা সচেতনতা কাজ করবে এখন, যেখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হলে সেটা কিন্তু চাপা থাকবে না, গোপন থাকবে না, সেটা কিন্তু ন্যায়পাল সচিবালয় জমা হবে এবং তার যথাযথ ব্যবস্থা গৃহীত হবে। এখানে আমরা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করি এবং কেউ যদি অনিয়ম দেখেন, দুর্নীতি দেখেন, প্লিজ আমাদের হুইসেল ব্লো করেন এবং এটার সমাধান হবে, এটা নিশ্চিত থাকেন এবং আপনার পরিচয় গোপন থাকবে। 14 লাখ টাকা খরচ করে তিস্তার ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয়েছিল বাঁশের পাইলিং, কিন্তু বছর না পেরোতেই তা ধসে গেছে। এলজিইডির কর্মকর্তার দাবি, পলিমাটি জমাট বাঁধার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে বাঁশের পাইলিং করা হয়েছিল, কিন্তু বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানার কারণে তা ব্যাহত হয়। আর নতুন করে মেরামতের জন্য নেই কোনো বরাদ্দ। এদিকে তিস্তার ভাঙনে এরই মধ্যে সেতু ও সড়ক রক্ষা বাঁধের 130 মিটার অংশ বিলীন হয় ঝুঁকিতে পড়েছে মহিপুর তিস্তা সেতু, রংপুর লালমনিরহাট মহাসড়ক এবং নদী তীরের প্রায় 1200 পরিবার। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুল রশিদ জীবনের রিপোর্ট।
তিস্তার প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে রংপুরের মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু ও সড়ক রক্ষা বাঁধ। গত বছর নদীগর্ভে বিলীন হয়েছিল প্রায় 100 মিটার বাঁধ। চলতি বন্যায় গত দুদিনেই ভেঙেছে আরও 30 মিটার। ফলে হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ সেতু, মহাসড়ক এবং নদী তীরবর্তী হাজারো মানুষের বসতি। স্থানীয়দের অভিযোগ, টেকসই ব্যবস্থা না নিয়ে দায়সারাভাবে কাজ করায় বন্যার প্রথম ধাক্কাতেই ভেঙে গেছে বাঁশের পাইলিং। বড় বন্যা হয়নি, তাতে ভাঙি গেল। আর যদি এটা ভাঙি যায় তাহলে আমাদের বাড়িঘর সমস্ত ভাঙি যাবে। বানটা ওদিক থেকে আসতে আছে, কেউ কোনো কাজ করে না। ভাঙতে ভাঙতে যদি এভাবে ব্রিজ পর্যন্ত যায় তাহলে ব্রিজটাও হয়তো ঝুঁকিপূর্ণ হইতে পারে। এতদূর ভাঙি গেছে, এখন কোনো খবরই নেই। বসত বাড়ির জমি জমা আবাদ সুবিধা গেলে এইগুলো চাইবে করে কি করে খেবি। একদিনের বন্যায় কিন্তু এই পাইলিং কিন্তু ভেসে গেছে। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এলজিইডি কর্মকর্তার দাবি, পলিমাটি জমাট বাঁধার জন্য বিশেষজ্ঞদের পরামর্শেই বাঁশের পাইলিং করা হয়েছিল, কিন্তু বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানার কারণে ব্যাহত হয়। এখন নতুন করে কাজ করার মতো কোনো বরাদ্দ নেই বলে জানান তিনি। ব্যাম্বু স্পারের অপর প্রান্তে পলি জমবে এবং এটা পলি জমতে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেটা হঠাৎ করে এই অতিরিক্ত বন্যায় কোনো কচুরিপানা এসে ওই জায়গাটা গোটাটাই অবসর হয়ে গেছে। টাকা নাই, যখন করা যাচ্ছে না, এটাই তো মেন সমস্যা। ওই খাতে তো টাকা নাই, আমরা তো প্রজেক্ট সাবমিট করছি। ভাঙন ঠেকাতে গত বছর 14 লাখ টাকা ব্যয়ে 200 মিটার এলাকায় বাঁশের পাইলিং করে এলজিইডি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে নতুন করে বাড়িঘরে ফাটল ও রাস্তাঘাট ডেবে গেছে। মাঝরাতে প্রায় কেঁপে ওঠে বাড়িঘর। অনেক স্থানে 2 থেকে 3 ফুট জায়গা ডেবে গেছে। এতে গ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। স্থায়ী সমাধানের জন্য বারবার চিঠি দেওয়া হলেও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদক্ষেপ নেয়নি অভিযোগ বসতবাড়ি রক্ষা কমিটির। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণে মাটি কেঁপে ঘরবাড়ি ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় জীবনের ভয়ে পরিবার নিয়ে অপেক্ষা করতে হয় রাস্তায়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে হামিদপুরের পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের বসত ভিটায় ফাটল। যে কোনো মুহূর্তে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি দীর্ঘদিন ধরে খনি কর্তৃপক্ষকে জানানো হলে নামমাত্র জরিপ করে কয়েকটি ফাটল ধরার বাড়ির মালিককে সামান্য ক্ষতিপূরণ দিয়েছে দাবি স্থানীয়দের। বোম বাস্টের কারণে বাড়ি থাকা যায় না, বাড়িঘর সম্পূর্ণ কাঁপাকাঁপি করে। 70 ফিট নিচ থেকে এ পানি উঠে ওয়াশার দেওয়া আছে, তারপরেও পানি উঠতেছে না। প্রত্যেকবারে তাদেরকে আন্দোলন করে টাকা দিতে হয়। আমরা এই আন্দোলনের মধ্যে আর এই হামলার মধ্যে থাকতে চাই না। স্থায়ী সমাধান চাচ্ছি, যাতে আমরা আমাদের ন্যায্য মূল্য দিয়ে তারা আমাদের জমিটা নিয়ে নেয়। আমরা তো পরিশ্রম করি, তার পাশে তো ফসলটা আসে, আমাদের তো ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াবো। এইভাবে যদি চলে আমরা তো টিকতে পারবো না। এদিকে ক্ষতিপূরণ সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা বসতবাড়ি রক্ষা কমিটির। স্থায়ী সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা তাদের। স্থায়ী সমাধান না করেন আমি দেশবাসী গ্রামবাসীকে নিয়ে বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হব। অধিগ্রহণ না করার কারণে এই 1 ভাগ লোক প্রতি মুহূর্তেই এই কয়লার খনির ঝাঁকি কাঁপুনি এগুলোতে সাফার করতেছে। হামিদপুর ইউনিয়নের 2 গ্রামের 300 পরিবার আতঙ্কে রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ফরিদপুরে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বাড়ির সামনে 3 বছরের মেয়েটি দাঁড়িয়েছিল। এ সময় প্রতিবেশী 14 বছরের কিশোর মেয়েটিকে বাসায় নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করেন তাকে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা করেন শিশুর বাবা। গাইবান্ধার সুন্দরগঞ্জের ধাপাটিলা প্রাথমিক বিদ্যালয়ের কাগজে কলমে শিক্ষার্থী আছে 1/2 শতাধিক। প্রতি মাসে নিয়ম করে তাদের হাজিরাও তোলা হয় খাতায়। মাস শেষে শিক্ষক কর্মচারীরা তুলছেন নিয়মিত বেতন ভাতাও। কিন্তু বাস্তবে প্রায় 1 যুগ ধরে কোনো শিক্ষার্থী আসেনি বিদ্যালয়টিতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট।
কাগজে কলমে অর্ধশতাধিক খাতার পাতায় নিয়মিত হাজিরাও পড়ছে তাদের, কিন্তু বাস্তবে মাঠ জুড়ে শুধুই কাদাপানি আর শুনশান নীরবতা। স্থানীয়দের অভিযোগ, যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা সেখানে এক যুগেরও বেশি সময় ধরে পা পড়েনি কোনো শিক্ষার্থীর। এ চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জের ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। কাদাপানিতে ভরা মাঠ, একপাশে লম্বা টিন শেড ঘর, ভাঙা টিনের বেড়া, ভিতরে খড়ের একাধিক পালা, নেই কোনো বেরেন, চেয়ার বা টেবিল। এলাকাবাসীর দাবি, মাথার উপর জাতীয় পতাকা উঠলেও এ বিদ্যাপীঠে শিক্ষার কোনো বালাই নেই। শিক্ষকরা বিদ্যালয়ে এসে হাজিরা খাতা স্বাক্ষর করে দুপুরের আগেই আবার চলে যান। এখন ছাত্রীও নাই, পড়াশোনাও নেই। মাস্টাররা এসে তারা বসে থাকে, চলে যায়, তালা মারা থাকে সব সময়। এটা একদিন, 2 দিন, 2, 4, 5 বছর রাতে দেখতেই আছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে পাওয়া যায়নি প্রধান শিক্ষককে। তবে সহকারী প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে দেন নানা অজুহাত। পানি ওঠার কারণে বাচ্চাগুলো আজকে আসেনি, বুঝছেন। কালকে ওই বাথরুমটাতে যাওয়ার মতো পরিবেশ ছিল না। এখানকার আয়া উনি অসুস্থতার কারণে বাচ্চাগুলোকে নিয়ে আসে, অসুস্থ আসতে পারে নাই বলিয়া ওই বাচ্চাগুলো আজকে তো আসে। কিছুদিন আগে জেলা শিক্ষা অফিসার স্যার আমাদের আসছিলেন, উনি আমাদের কিছু অ্যাডভাইস দিয়ে গেলেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরজমিনে গিয়ে মেলেনি শিক্ষার্থীদের দেখা, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমি যতটুকু দেখছি তাতে এটা চলতে দেওয়া যায় না, এটা আমিও চলতে দিব না, কারণ এটার বিরুদ্ধে যা করণীয় দরকার বিভাগীয় ব্যবস্থা সেটা আমি নেওয়ার চেষ্টা করি। আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে যাচাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব। গাইবান্ধার সুন্দরগঞ্জে 1995 সালে ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্থাপিত হয়। এই বিদ্যালয়টিতে শিক্ষক কর্মচারী রয়েছেন 17 জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিভ্রাট বাড়তি ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের চাপ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবহার নিশ্চিতে নীলফামারীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সৌর বিদ্যুৎ ব্যবহার। এছাড়া রুফটপ সোলার নেট মিটারিং স্থাপন করে শিল্প মালিকরা নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বিদ্যুৎ বিভ্রাট, বাড়তি ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের চাপ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার নিশ্চিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের ব্যবহার। কৃষির পাশাপাশি শিল্পে অগ্রসর নীলফামারী জেলায় প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের ব্যবহার। সে তুলনায় চাহিদা মতো মিলছে না বিদ্যুৎ। নেস্কোর অধীনে জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 50 থেকে 60 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 70 মেগাওয়াট, তবে সাপ্লাই প্রায় অর্ধেক। এছাড়া ভুতুড়ে ও বাড়তি বিলের চাপে অতিষ্ঠ গ্রাহকরা। এসব ভোগান্তি এড়াতে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানায় বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার। এছাড়া রুফটপ সোলার নেট মিটারিং স্থাপন করে শিল্প মালিকরা নিজের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমাদের যে বর্তমান বিদ্যুতের অবস্থা, ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। সোলার দিয়ে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আগে যে বিদ্যুৎ বিল আসতো তার চেয়ে 2-3 হাজার টাকা কম আসে। কারেন্ট না থাকলে আমাদের কোনো টেনশন নাই। এখান থেকে যে এনার্জিটা আসবে এটা সরাসরি জাতীয় গ্রিডে চলে যাবে। সরকারিভাবে কিছু জায়গায় সোলারের ব্যবহারে সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহ, বাজার, বিভিন্ন রাস্তাঘাটগুলোতে সোলার প্রকল্পের মাধ্যমে সোলারগুলো স্থাপন করা হয়েছে। যদি এই সোলার লাইটটাকে সম্প্রসারণ করা যায়, আরও বেশি সরবরাহ করা যায়, তাহলে বিদ্যুতের অনেক সাশ্রয় হবে। জেলার 60 থেকে 70 জন মিল কারখানার মালিক নেট মিটারিং ব্যবহার করে নিজেদের প্রয়োজন মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। একসময় চিকিৎসা কার্যক্রম চললেও এখন পরিত্যক্ত রংপুরের সংক্রমণ ব্যাধি হাসপাতালের ভবন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে চলছে উত্তরাঞ্চলের কোটি মানুষের সংক্রমণ রোগের চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন কোনো মহামারীতে বড় সংকটে পড়তে পারে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর জেলা সদর হাসপাতালের পাশের এই ভবনটি একসময় ছিল সংক্রামক ব্যাধি হাসপাতাল। 2019 সাল পর্যন্ত জরাজীর্ণ পরিবেশে এখানেই চিকিৎসা দেয়া হতো ডায়রিয়া, টাইফয়েড, চিকেন পক্স সহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্তদের।
2020 সালে বিভাগটিকে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একটি ওয়ার্ডে কোনো রকমে চলছে সব ধরনের সংক্রামক রোগের চিকিৎসা। আইসোলেটেড জায়গাতে একটু দূরে কোথাও সেখানে একটা সংক্রামক ব্যাধি হসপিটাল থাকা উচিত, যেখানে আপনার এই সংক্রামক ব্যাধির রোগগুলা চিকিৎসা পাবে। স্বাস্থ্য বিভাগ বলছে নতুন কোনো মহামারী দেখা দিলে বড় সংকটে পড়তে পারে উত্তরাঞ্চলের স্বাস্থ্য সেবা। আমাদের রংপুর বিভাগে কোনো সংক্রামক ব্যাধির হাসপাতাল নাই। আমের মতো যখন কোনো প্যান্ডেমিক ছড়ায় পড়ে তখন আইসোলেটেড ইউনিট থাকা উচিত। বিশেষজ্ঞরা বলছেন আলাদা কোনো ওয়ার্ডে চিকিৎসা নয়, রংপুরে একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল এখন সময়ের দাবি। রংপুর বিভাগের মতো একটা জায়গায় এই সংক্রামক ব্যাধি একটা আলাদা হাসপাতাল আমরা জোরালো দাবি করতেছি এই সরকারের কাছে। জনস্বাস্থ্য সুরক্ষায় উত্তরাঞ্চলে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সংক্রামক ব্যাধি হাসপাতাল নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। মানিকগঞ্জের সিংগাইরে শহরের উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে স্কুলটির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হত্যার শিকার মাহিয়া আক্তার মাহি নামে ওই শিক্ষার্থীর সহপাঠী স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দ্রুত মাহি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গত 15 জুন থেকে নিখোঁজ হয় মাহিয়া। 21 তারিখ সন্ধ্যায় সিংগাইরের চন্দননগর এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার হয় তার খণ্ডিত মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। দিনাজপুরের হাকিমপুর উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশার চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো পরিণত হয় ছোটখাটো খালে। কাদা পানিতে একাকার হয়ে যাওয়া এসব সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করতে পারে না। এতে স্থবির হয়ে পড়েছে স্থানীয় গ্রামীণ অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। এই চিত্র দিনাজপুরের হিলির আলিহাটি ইউনিয়নের রিকাবি চকচকা গ্রামে যাওয়ার রাস্তা। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুধু এই এলাকায় নয়, হাকিমপুর উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়কের একই অবস্থা। অধিকাংশ কাঁচা রাস্তায় মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সেগুলো পরিণত হয় ছোট ছোট ডোবায়। এতে রাস্তাগুলো ভয়াবহভাবে কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। ফলে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে যায়। প্রায়ই ভ্যান ও ইজি বাইক উল্টে দুর্ঘটনা ঘটে। ফলে অনেকেই বৃষ্টির দিন শিক্ষা প্রতিষ্ঠানে যেতেও অনীহা প্রকাশ করে। 17-18 বছর থেকে আমাদের এমপি ছিল, খালি কাজ দিব বলতেছে, কাজ দেয়নি। মেলা জায়গা ভেঙেও গেছে। ভেঙে যাওয়ার কারণে ওই ভ্যান ট্যান চলাফেরা খুব থাক না, কাদা হয়, এটা চলাফেরা করবেন না, গাড়ি ভ্যান রাস্তা সব বন্ধ, হাঁটে আসতে হয়। এই রাস্তাতে হাঁটা যায় না, এমন সময় এতখানি কাদো হয়, কিছুদিন পরে বর্ষাটা লাগে গেলে কাদো হয়ে যাবে। এ বিষয়ে স্থানীয় উপজেলা প্রকৌশলী জানান, গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থার বিষয়টি তারা অবগত আছেন। ইতোমধ্যে বেশ কিছু রাস্তার তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। প্রায় 10 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়ে গেছে, আর অবশিষ্ট রাস্তাগুলো আমরা আরও প্রায় 20 কিলোমিটার রাস্তা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ডিপিপি ভুক্তকরণ এবং প্রস্তাব প্রেরণ করেছি অলরেডি। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় 3টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বর্তমানে মোট 53.17 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। সময় সংবাদ, হিলি। কুড়িগ্রামে একটি ব্রিজ ভেঙে চলাচলের দুর্ভোগে পড়েছে 15 গ্রামের অন্তত 30,000 মানুষ। ভাঙা অংশে গাছের খুঁটি ও কাঠ দিয়ে মেরামত করা হলেও চলছে না যাত্রীবাহী ও পণ্যবাহী হালকা যানবাহনও। এতে চরম বিপাকে ব্রিজের 2 পারের বসবাসকারীরা। এদিকে যাতায়াত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট অধিদপ্তরের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। ট্রাক্টরের ওজনে ব্রিজের পাটাতনের একটি অংশ ভেঙে পড়ে যায় খাদে। এতে ওই পরিবহনে থাকা 6 জন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়। গত 24 মে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মুসল্লিপাড়া এলাকায় হাজিনী খালের উপর নির্মিত ব্রিজ দিয়ে একটি ট্রাক্টর পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে 2 সপ্তাহ বন্ধ থাকে পথচারী সহ যানবাহন চলাচল। এরপর এলজিডি ভাঙা অংশে গাছের খুঁটি ও কাঠ দিয়ে মেরামত করে দেয়। ফলে কোনো রকমে পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল পারাপার হলেও চলছে না যাত্রী ও পণ্য বোঝাই হালকা যানবাহন। ভুক্তভোগীরা জানায়, ছত্রপুর, নয়ারহাট, ভেলুর বাজার সহ চরাঞ্চলের 10 গ্রাম সহ প্রায় 15টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ এটি।
এই ব্রিজ ভাঙার কারণে আর এখন যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কাঠের ব্রিজ একটা ক্ষণস্থায়ীভাবে দেওয়া হয়েছে, কিন্তু এটাতেও আসলে মানুষের স্থায়ীভাবে সমাধান না। এখান দিয়েও মানুষ হাঁটি খেতেও কাঁপাকাঁপি করে, মানুষের ভয় লাগে। সরকারে অতি শীঘ্রই একটা যোগাযোগ নেই, যাতে বাচ্চাগুলো লেখাপড়া করার জন্য স্কুলে যেতে পারে, লোকজনগুলো ধান পাট চাউল আনতে পারে। ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে যানবাহন চলাচল বন্ধের সাইনবোর্ড টাঙিয়েছে এলজিডি। খালটিতে পানি প্রবাহ বন্ধ থাকায় দ্রুত মাটি ভরাট করে মানুষের দুর্ভোগ কমানোর কথা জানায় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা। ব্রিজের খালটা রয়েছে, সেটা পানি প্রবাহ বন্ধ রয়েছে একপাশে মাটি ভরাট করার কারণে। তো এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্যাররা এটা ব্যবস্থা নেবেন যে মাটি ভরাটপূর্বক যোগাযোগ ব্যবস্থাটা অব্যাহত রাখার জন্য, পরবর্তীতে অকশন করে ব্রিজটা ভাঙার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সদরের পাঁচগাছি ইউনিয়নের মুসল্লিপাড়ায় 1990 সালে 132 ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে এলজিডি। সময় সংবাদ, কুড়িগ্রাম। মুন্সিগঞ্জে ব্যবসায়ী সোহেল মুন্সি হত্যা মামলায় স্ত্রীর সাবেক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ভোরে টঙ্গীবাড়ির সেরাজাবাদের নিজ বাড়ি থেকে দিন ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত 18 জুন লৌহজংয়ের কালুরগাঁও এলাকায় নিজ বাড়ির উঠানে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা করেন সোহেলের মা শেফালি বেগম। তদন্ত শুরু করে পুলিশ। সোহেলের স্ত্রী নূপুরের প্রাক্তন স্বামী দিন ইসলামকে গ্রেফতার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দিন ইসলাম। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দিন ইসলাম তার হাতে থাকা বড় ছোরা দিয়ে, গরু জবের ছোরা দিয়ে প্রথমে তার গালে আঘাত করলে সে নিচে পড়ে যায় এবং এটা ঠেকানোর চেষ্টা করে এক পর্যায়ে, এবং সে এটা ঠেকাতে না পারে, যখন নিচে পড়ে যায় ধাক্কা দিয়ে ফালাই দেয় এবং এক পর্যায়ে তার ঘাড়ে এবং বিভিন্ন হাতে এবং পায়ে বিভিন্ন জায়গায় কোপ দিয়ে চলে যায়, এবং কোপ দেওয়ার পরে ওইখানেই সোহেল মুন্সি মারা যায়। রংপুরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুসরাত জাহান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রংপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে এর পেছনে অন্য কোনো কারণ বা কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার বিকেলে রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদে অবস্থানকালে নুজহাত কিছু সময় মোবাইল ফোনে কথা বলেন। এক পর্যায়ে ফোনটি রেখে হঠাৎ নিচে লাফ দেন, সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার পরদিন দুপুরে তার বাবা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহরিয়ার আহমেদ শাকিন সহ অজ্ঞাতনামা আরও 4 থেকে 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে নগরীর ধাপ চিকলি ভাটা এলাকা থেকে শাকিনকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত মামলা রুজু করছি, এইমাত্র রুজু হলো। এখন এর সাথে জড়িত যারা আছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তি যদি থাকে বের করে সুষ্ঠু বিচারের আহ্বান করছি। নুজহাতের প্রাইভেট শিক্ষক ছিলেন সাকিন, তবে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন তিনি। আলাদা পড়াইনি, হ্যাঁ। তো তারপরে যখন দেখলাম যে না, ওই হচ্ছে আমাকে পছন্দ করতেছে, প্রবলেমের কথা বলে হোয়াটসঅ্যাপে নক করতো, দেন হচ্ছে আমি কি বলে যখন বোঝা শুরু করলাম এবং জানলাম যে হচ্ছে আমাকে পছন্দ করতেছে, তখন আমি আর কোনো ধরনের যোগাযোগের ব্লক করে রাখছিলাম। পুলিশ বলছে যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক ছিল এরকম আমরা জানতে পেরেছি। তো বিষয়টা এখনো তদন্তাধীন আছে, বিস্তারিত তদন্ত শেষেই বলা সম্ভব হবে যে আসলে কার কতটুকু দায় ছিল। নুজহাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, আর গ্রেফতার হওয়া শাহরিয়ার আহমেদ সাকিন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। সময় সংবাদ, রংপুর। হরমুজ প্রণালী থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। নিষেধাজ্ঞা শিথিলের অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিশেষ হিসাবে রাখা হবে বলে জানান ট্রাম্প। এদিকে সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পর হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীতে আর কোনো নৌ অবরোধ নেই। ইরানের দেয়া বড় ধরনের ছাড়ের ভিত্তিতে প্রণালী খোলা রাখতে সম্মত হয়েছেন বলেও জানান তিনি। তবে প্রয়োজনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজগুলো অবস্থান বজায় রাখবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল
তেল পার হয়েছে উল্লেখ করে বিশ্ববাজারে জ্বালানি দাম আরও কমবে বলে জানান তিনি। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন, ইরান সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে। তেহরান এই শর্ত মেনে না নিলে ভবিষ্যৎ কোনো আলোচনাই সম্ভব হতো না বলেও দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ইরানের জন্য ছাড় করা অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানান তিনি। এদিকে সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধ, ওয়াশিংটন তেহরান চুক্তির পর গভীর অসন্তোষ দেখা দিয়েছে ইসরায়েলিদের মধ্যে। নতুন এক জরিপ বলছে 92% বেশি ইসরায়েলি মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে ইরান। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনা নিয়েও বড় ধরনের অস্থিরতা, আস্থাহীনতা প্রকাশ করেছেন দেশটির নাগরিকরা। জরিপের তথ্য বলছে 3 মাসে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে 11%। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হয় তেহরান ওয়াশিংটন তেল আবিব সংঘাত। মাসের পর মাস মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা, কূটনৈতিক তৎপরতা আর দফায় দফায় আলোচনার পর অবশেষে সমঝোতায় পৌঁছায় ইরান যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে অন্ধকার কাটলেও নেতানিয়াহু সরকারকে নিয়ে গভীর অসন্তোষ দেখা দিয়েছে যুদ্ধের সূচনাকারী খোদ ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে। নতুন এক জরিপে দেখা গেছে 92% বেশি ইসরায়েলি মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে ইরান। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি ও জনমত জরিপ প্রতিষ্ঠান আগাম ইনস্টিটিউটের যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল 17 থেকে 20 জুন 3500-এর বেশি অংশগ্রহণকারীর মধ্যে এই জরিপ চালানো হয়, যেখানে নেতানিয়াহুর ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও 93% বেশি একই মত দিয়েছেন। শুধু তেহরানের কৌশলগত বিজয় নয়, জরিপের তথ্য বলছে অংশ নেয়া 83% কাছাকাছি মানুষ মনে করেন ইরানের বিরুদ্ধে 6 সপ্তাহের সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। আর 86% উত্তরদাতা যুদ্ধের ফলাফল ও ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তাদের মতে তেল আবিবকে পাশ কাটিয়ে হওয়া এই সমঝোতা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি। এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যুদ্ধের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র হুমকি এবং আঞ্চলিক প্রভাবকে বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে। তবে জরিপে 88%-এর কাছাকাছি মানুষ বলছেন ইসরায়েল ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ারও ইঙ্গিত মিলেছে। মার্চে যেখানে 40%-এর বেশি মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতেন, জুনে তা নেমে এসেছে 29%-এ। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরবর্তী ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ উত্তরদাতা। বিশ্লেষকদের মতে সংঘাত থেকে প্রাপ্ত ফলাফল ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থার সংকটকে স্পষ্টভাবে তুলে ধরেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মিয়ানমারের নির্বাচনী প্রক্রিয়ার আড়ালে গত 6 মাসে জান্তা বাহিনীর হাতে প্রাণ গেছে 7 শতাধিক বেসামরিক নাগরিকের। জাতিসংঘের মানবাধিকার দফতরের এক প্রতিবেদনে উঠে এসেছে এই নির্মম চিত্র। এর মধ্যে 1/3 নারী ও শিশু। বিমান ও ড্রোন হামলার মাধ্যমে চালানো এই ধ্বংসযজ্ঞের মাঝে আন্তর্জাতিক সহায়তার অভাব দেশটির সাধারণ মানুষের দুর্ভোগকে আরও চরম পর্যায়ে নিয়ে গেছে। 5 বছর আগে ক্ষমতা দখল করা সামরিক জান্তার এই নিষ্ঠুরতার খতিয়ান বিশ্বমঞ্চে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। 2021 সালে গণতান্ত্রিক সরকার হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী গত বছর নির্বাচনের ঘোষণা দেয়। তবে 2025 সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চলা এই নির্বাচনী প্রহসনের আড়ালে ঝরে গেছে শত শত সাধারণ মানুষের প্রাণ। জাতিসংঘের নির্ভরযোগ্য সূত্রের তথ্য বলছে নিহতদের মধ্যে 200-র বেশি নারী এবং 150-র বেশি শিশু রয়েছে। জান্তা বাহিনীর নির্মমতার এক স্পষ্ট দলিল হয়ে আছে এটি।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা এবং আধুনিক ড্রোনের ব্যবহারই ছিল এই বিপুল ধ্বংসযোগ্য প্রাণহানির প্রধান কারণ। যুদ্ধবিমান, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার দিয়ে চালানো হামলায় 500-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর 57%। বিশেষ করে সাগাইং অঞ্চলে স্কুল, সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক জমায়েতে চালানো বোমাবর্ষণ ছিল সবচেয়ে নৃশংস। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের মানুষ একদিকে জান্তার হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত ও নিহত হচ্ছে, অন্যদিকে বিশ্ব সম্প্রদায় যেন তাদের ভুলে যেতে বসেছে, আর আন্তর্জাতিক সহায়তার অভাব ক্ষত ও দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে গত জানুয়ারিতে কঠোর বিধিনিষেধের নির্বাচনের আয়োজন করে জান্তা সরকার, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেনা সমর্থিত দল ইউএসডিপি। অভ্যুত্থানের নায়ক জেনারেল মিন অং হ্লাইং দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটির বড় অংশ এখনও সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকলেও জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ ও ড্রোন প্রযুক্তির জেরে জান্তা বাহিনী সাধারণ মানুষের উপর দমনপীড়ন অব্যাহত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। 2 বছর আগেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেখা হয়েছিল ব্রিটিশ রাজনীতিতে স্থিতিশীলতার প্রতীক হিসেবে। রক্ষণশীল সরকারের দীর্ঘ অস্থিরতার পর রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি, কিন্তু স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা, সাহসী নেতৃত্ব এবং জনমনে আস্থা তৈরি করতে না পারায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে তাকে। বিশ্লেষকদের মতে, যে বাস্তববাদী ও সতর্ক রাজনীতি তাকে ক্ষমতায় এনেছিল, সেটি শেষ পর্যন্ত স্টারমারের পতনের কারণ হয়েছে। 2024 সালের নির্বাচনে আধুনিক ব্রিটিশ ইতিহাসের অন্যতম বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারের কাছে প্রত্যাশা ছিল ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও জনসেবামূলক খাতের দুরবস্থা কাটিয়ে নতুন পথ দেখানোর। কিন্তু দলের ভেতরের একাধিক সূত্রের মতে, ক্ষমতায় আসার পর তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট রাজনৈতিক রূপরেখা দাঁড়া করাতে পারেননি। সমর্থক ও আইন প্রণেতাদের অনেকের কাছে তার নেতৃত্বকে আত্মবিশ্বাসহীন এবং লক্ষণহীন বলে মনে হতে শুরু করে। সরকার পরিচালনার সময় একের পর এক নীতি ব্যর্থতা স্টারমারের অবস্থানকে দুর্বল করে দেয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, অবৈধ অভিবাসন কমানোর প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল দেয়নি এবং স্বাস্থ্য খাত সংস্কারেও নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। এদিকে তহবিল সংগ্রহ নিয়ে বিতর্ক, বারবার নীতি পরিবর্তন এবং জেফ্রি এপস্টাইনের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে সমালোচিত পিটার ম্যান্ডেলসনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা সরকারকে আরও চাপে ফেলে। সমালোচকদের মতে, এসব বিতর্ক মোকাবেলাও কার্যকর রাজনৈতিক নেতৃত্ব দেখাতে ব্যর্থ হন স্টারমার। রাজনৈতিক সংকট গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ার স্টারমার ব্যক্তিগতভাবে স্ত্রী ভিক্টোরিয়ার পরামর্শের উপর নির্ভরশীল হয়ে পড়েন। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর দলের ভেতরের নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে। অনেক আইন প্রণেতা আশঙ্কা করতে শুরু করেন, ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের উত্থান ঠেকাতে বর্তমান নেতৃত্ব যথেষ্ট নয়। দলীয় বিদ্রোহ ও জনপ্রিয়তা হ্রাসের মুখে শেষ পর্যন্ত স্টারমার উপলব্ধি করেন তার অবস্থান আর টেকসই নয়। শিউলি রোসা, সময় সংবাদ। কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত হয়েছেন। তারা ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় বাংলাদেশি সহ আহত হয়েছেন আরও 66 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এলএনজি কমপ্লেক্সে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারের জ্বালানি মন্ত্রী আল কাবি জানান, কারখানার ভেতরে নিয়মিত কার্যক্রম চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ ঘটনা। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে, তবে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীরাও। স্থানীয় সময় সোমবার গোলাগুলির খবর পেয়ে মন্ট্রিলের কোর্ট দে নিজ এলাকায় অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ দেখে গুলি ছোড়ে সন্দেহভাজন হামলাকারী। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গোলাগুলিতে 1 কর্মকর্তা সহ 2 জন প্রাণ হারান। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীর লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক অভিযান চালানো হয়। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
দেখছেন রাত 11টার সময়। বিশ্বকাপে ইতিহাস ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রথম ফুটবলার হিসেবে করলেন 6 বিশ্বকাপে গোল। উজবেকিস্তানের বিপক্ষে তার জোড়া গোলে বড় জয়ের সুবাস পাচ্ছে সেলেকাও। শেষ খবর পাওয়া পর্যন্ত 4-0 গোলে এগিয়ে রবার্তো মার্তিনেজের দল। ম্যাচের শুরু থেকে উজবেকিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলছে পর্তুগাল। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে গোল করতে না পারায় সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে এদিন মাঠের পারফরমেন্সে সেসবের জবাব দিলেন CR7। 6 মিনিটে দুর্দান্ত গোল করে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন রোনালদো। তাকে বলে যোগান দেন কানসেলো। 17 মিনিটে ফ্রি কিক থেকে চোখ জোড়ানো গোল করে ব্যবধান 2-0 করেন নুনো মেন্দেস। 23 মিনিটে উজবেকিস্তানের আজিজ গ্যাডিয়েভ একটি গোল করলেও VAR-এ তা বাতিল হয়ে যায়। উল্টো 39 মিনিটে আরও এক গোল করে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটাকে হতাশায় ডোবান রোনালদো। দ্বিতীয়ার্ধে ব্যবধান বেড়েছে আরও। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে উজবেকিস্তান। নকআউট পর্ব নিশ্চিতের মিশনে রাতে ঘানার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে ভোর 5টায় মাঠে নামবে পানামা ও ক্রোয়েশিয়া। স্বপ্নের বিশ্বকাপ যাত্রাটা ঠিক স্বপ্নের মতোই শুরু করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে শক্তিশালী ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে থ্রি লায়ন্সরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ঘানাও। জয়ে বিশ্বকাপ শুরু করায় দুই দলই আছে দারুণ ছন্দে। তবে ইংল্যান্ড শিবিরে দুশ্চিন্তার কারণ হতে পারেন বুকায়ো সাকা। অ্যাকিলিস ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। ঘানার বিপক্ষে ডান প্রান্তে সাকার বদলে জায়গা পেতে পারেন তার ক্লাব সতীর্থ নরি মাদুয়েকে। অন্যদিকে নম্বর 10 পজিশনে মর্গান রজার্স নাকি জুড বেলিংহাম। এ নিয়ে ম্যাচের আগে তর্ক ছিল বেশ, তবে সেই তর্কের জবাবটা অবশ্য মাঠেই দিয়েছেন বেলিংহাম। তাছাড়া রাশফোর্ডকে সুপার সাব হিসেবেও কাজে লাগাতে পারেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে মিডফিল্ডে অবশ্য এমন কোনো দ্বিধা নেই। প্রত্যাশিতভাবেই শুরুর একাদশে থাকতে পারেন ডেক্লান রাইস ও এলিয়েট অ্যান্ডারসন। জর্ডান পিকফোর্ড ও হ্যারি কেইনের পরই রয়েছেন এজরি কনসা। বর্তমান পরিস্থিতিতে অ্যাস্টন ভিলার এই সেন্টার ব্যাককে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা অবশ্য খুবই ক্ষীণ। তবে ঘানাকে এতটা সহজভাবে নেওয়ারও কোনো সুযোগ নেই। ইংল্যান্ডকে ভরকে দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে দলটার। আরেক ম্যাচে পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দুই দলই নিজেদের বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। তবে টানা দুটি সেমিফাইনাল খেলা দলটির সামনে এবার অপেক্ষা করছে ভিন্ন এক চ্যালেঞ্জ। নিখুঁত প্রেসিংয়ে খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার যথেষ্ট সক্ষমতা রয়েছে পানামার। আহমেদ হৃদয়, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। 650 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুত নেইমার জুনিয়র। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেলেসাও দুর্গে এখন উৎসবের আমেজ। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন পোস্টার বয়। তবে সেরাদের একাদশে নয়, আনচেলত্তির সুপার সাব হতে যাচ্ছেন নম্বর 10। নেইমার মাঠে থাকা মানেই গ্যালারিতে ল্যাটিন ফুটবলের উন্মাদনা আর প্রতিপক্ষ শিবিরে ত্রাস। কিন্তু 2023 সালের 17 অক্টোবরের পর থেকে হলুদ জার্সিতে আর দেখা যায়নি তাকে। 650 দিন পর সেলেসাও শিবিরে এবার উৎসবের আবহ। পায়ের পেশির চোটকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার ট্যাকটিক্যাল অনুশীলনে পুরোটা সময় ঘাম ঝরিয়েছেন এই ফরওয়ার্ড। চোটের কারণে যে ক্যারিয়ার গ্রাফটা বারবার থমকে গেছে, সান্তোসের হয়ে মাঠে ফিরেও যেখানে ছন্দ পেতে লড়তে হয়েছে, সেখানে নেইমারের এই চনমনে ভাব আর মাঠে ফেরার তীব্র ক্ষুধা বদলে দিয়েছে পুরো সেলেসাও শিবিরের আবহ। নেইমার অন্য লেভেলের খেলোয়াড়। তার পায়ে বল দেখলেই বোঝা যায় তিনি কতটা স্পেশাল। চোট থেকে ফিরে আজকে অনুশীলনে তিনি যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, তার যে ইন্টেন্সিটি সেটা অসাধারণ। নেইমারের মতো একজন বিশ্বসেরা তারকাকে পাশে পাওয়া যে কোনো দলের জন্যই পরম সৌভাগ্যের। নেইমারের ফেরাটা যখন ব্রাজিলকে আলোর দিশা দেখাচ্ছে, ঠিক তখনই রাফিনিয়ার ইনজুরি ডাগ আউটে কিছুটা চিন্তার ভাঁজও ফেলেছে। তবে ব্রাজিলের আক্রমণ ভাগে প্রতিভার অভাব নেই। আর্সেনাল তারকা মার্টিনেল্লি বাম প্রান্তে খেলতে অভ্যস্ত হলেও প্রয়োজনে ডান প্রান্তে ঝড় তুলতেও প্রস্তুত। যদিও সব পরিকল্পনার ভার তারা ছেড়ে দিয়েছেন কোচের কাঁধে। হার্ড রক স্টেডিয়ামটি মেসির শহর মায়ামিতে। বন্ধুর পারফরমেন্সে উজ্জীবিত হয়েই হয়তো রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন নেইমার জুনিয়র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
বাংলাদেশের ফুটবল উন্মাদনা এখন বিশ্বজুড়ে আলোচনায়। লাল সবুজ সমর্থকদের ফুটবলের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা জানিয়েছেন এই কিংবদন্তি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জার্মানির কিংবদন্তি ফুটবলার বাস্তিয়ান শোয়েনস্টাইগার ডালাস স্টেডিয়ামে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। শোয়েনস্টাইগার 2016 ইউরোর পর জার্মানি ফুটবল দল থেকে অবসর নিয়েছেন। জার্মানির হয়ে বেশ কিছু শিরোপাও কিন্তু জিতেছেন। তার সবচেয়ে ফেমাস শিরোপা আমরা বলতে পারি 2014 সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়। এর আগেও কিন্তু তিনি বিশ্বকাপ খেলেছেন। বেশ লাকি চার্ম আমরা বলতে পারি শোয়েনস্টাইগারকে জার্মানি দলের জন্য। 2006 সালে তিনি প্রথম বিশ্বকাপ খেলেন জার্মানির হয়ে, সেবার জার্মানি থার্ড হয়েছিল, 10এও জার্মানি থার্ড হয়, অবশেষে 14তে এসে কিন্তু শিরোপা জিতেছিল জার্মানি। এরপরই আমরা জানি যে ইউরোর পর তিনি অবসর নিয়েছেন, যদিও ক্লাব ফুটবল আরও কিছুটা সময় তিনি চালিয়ে গেছেন। তার সঙ্গে আমার কথা হচ্ছে অল্প কিছু সময়। Hello guys, we feel your support. Love you guys and support football. Best regards here from Dallas. He wears the wrong jersey. এখানে অনেক সাবেক ফুটবলারই কিন্তু ম্যাচ ডেতে বড় বড় ম্যাচগুলোতে, স্পেশালি বড় দলের ম্যাচগুলোতে কিন্তু মাঠে আসেন। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, এই বড় ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখি বিভিন্ন দেশের সাবেক ফুটবলাররা অনেকে কমেন্ট্রি করতে আসেন, অনেকে অ্যানালাইসিস করতে আসেন, আবার অনেকে জাস্ট খেলা দেখতেও কিন্তু আসেন। বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানের সংখ্যা অনেক বেশি, তবে জার্মানির ফ্যানও কিন্তু কম নয়। তো তাদের জন্য আমি তাকে বললাম বাংলাদেশের ফ্যানদের জন্য আপনি কিছু বলেন। তিনি শুভেচ্ছা জানিয়েছেন। নিঃসন্দেহে এটা একজন রিপোর্টার হিসেবে আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল। বাস্তিয়ান শোয়েনস্টাইগারের মতো একজন কিংবদন্তি ফুটবলের সঙ্গে কথা বলা এবং তার সঙ্গে হাসি ঠাট্টা করাটাও কিন্তু আসলে অনেক বড় একটা অভিজ্ঞতা। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জার্সি দেখতে মিরপুরের ইব্রাহিমপুরে আর্জেন্টিনার প্রতিনিধি দল। তাদের দলে ছিলেন লিওনেল মেসির বাল্যবন্ধু মার্টিনো, যিনি বাংলাদেশের পাগলাটে ভক্তদের কথা মেসির কাছে পৌঁছে দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। LM10-এরও নাকি বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছেন তার বন্ধুকে। মিরপুর যেন ছোট্ট এক টুকরো বুয়েনোস আইরেস। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আর্জেন্টিনার জার্সি মিরপুরের আকাশে উড়ছে। বাংলাদেশিদের এমন সমর্থন দেখতে আর্জেন্টিনা থেকে প্রতিনিধি দল ছুটে এসেছে ঢাকায়। তারা পা রাখতেই মেসি মেসি স্লোগানে মুখর এলাকাটি। মেসির দেশের মানুষকে বরণ করে নিতে জার্সি পতাকা হাতে দাঁড়িয়েছিলেন সমর্থকরা। ফুল ছিটিয়ে তাদের বরণ করে নেয় আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল ভক্তরাও। আলবিসেলেস্তে যে প্রতিনিধি দলটি এসেছে তাদের মাঝে ছিলেন লিওনেল মেসির শৈশবের বন্ধু, যিনি এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদেশের মানুষের সঙ্গে বসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন। সেই জয়ের পর মেসিকে বাংলাদেশ সম্পর্কে জানিয়েছেন তার বন্ধু মার্টিন। I feel wow. I'm talking to Messi. Messi, come to Bangladesh. Make it happen. Now. Make it happen. Finish. Yes, it's possible. It's possible. দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জার্সির খবর সময় টেলিভিশনে প্রচারের পর আলোড়ন তোলে মিরপুরের সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনার বিষয়টি, যা দেশের গণ্ডি পেরিয়ে এখন আর্জেন্টিনাতেও পৌঁছে গেছে। এখন খুব গর্ববোধ করছি, কারণ সেই ইব্রাহিমপুরটা আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে গেছে। এই জার্সিটা মেসি সহ পুরো আর্জেন্টিনা টিমের কাছেই পৌঁছে যায়, সেটাই আমাদের প্রত্যাশা। যাদের ভালোবেসে সমর্থন করা সেই খবর যখন পৌঁছে যায় তাদের কানে, তার চেয়ে ভালো লাগা বোধ হয় কিছু নেই ইব্রাহিমপুরবাসীদের জন্য। আর্জেন্টিনা থেকে আমাদের ভালোবাসার টানে বাংলাদেশে এসেছে, এটা আসলে অনেক বড় কিছু। আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি আসলে গর্বিত। 2022 বিশ্বকাপের পর বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর জানেন মেসিও, তাই তো এখন আর ভালোবাসা একপাক্ষিক নয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়েও জিম্বাবুয়ে সিরিজে প্রেসার বেশি থাকে। বাংলাদেশ ভালো ছন্দে থাকলেও তাদের মাটিতে জয় পাওয়াটা সহজ হবে না বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এই সিরিজ নিয়ে টিম ম্যানেজমেন্টও বেশ সতর্ক। এদিকে এদিন পাকিস্তানে একটি জনপ্রিয় স্পোর্টস কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নিজের TA 360 ডিগ্রি নামের নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তাসকিন। আর তার এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সতীর্থ সাইফ হাসান। পরিচয় ছিল কেবল জাতীয় দলের তারকা পেসার, তবে সেই তাসকিন আহমেদ এবার নতুন ভূমিকা। মাঠের বাইরে স্বপ্ন বুনছেন ব্যবসার জগতে। মিরাজ কায়েস, তামিমদের পর এবার তিনিও শুরু করলেন ক্রিকেট সরঞ্জামের বিজনেস।
পাকিস্তানি টেপ বল প্রস্তুতকারী জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নিজের প্রতিষ্ঠান টিএ 360 ডিগ্রির যাত্রা শুরু করলেন তাসকিন, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইফ হাসান। উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, পাকিস্তানের রাষ্ট্রদূত। আপাতত টেপ ক্রিকেটের সরঞ্জাম দিয়ে শুরু করলেও তাসকিনের স্বপ্ন আরো বড়। যেভাবে টেপ ক্রিকেটটা আগাচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেটেই দেখা যাবে একটা সময় ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, ওয়ার্ল্ড কাপ হবে। রিসেন্টলি একটা হয়েছেও শুনেছিলাম। তো আমাদের বাংলাদেশ কেন উপরে যাবে না? এটা শুধু এই ক্রিকেট বল বা ব্যাটেই সীমাবদ্ধ থাকবে না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আরো অনেক কিছুতেই বিল্ড হবে। তবে মাঠের বাইরে নতুন স্বপ্নের সূচনা হলেও মাথায় এখন একটাই চিন্তা, জিম্বাবুয়ে সফর। টেস্ট সিরিজ শেষে আবার ওয়ানডে ও টি-20 খেলবে বাংলাদেশ। কাগজে কলমে প্রতিপক্ষ তুলনামূলক ছোট দল হলেও তাদের মাটিতে সিরিজ মোটেও সহজ হবে না বলে মনে করেন তাসকিন। প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। আসলে মানে হয়তো সামনে যে জিম্বাবুয়ে সিরিজটা আসতেছে এটা আরো সবচেয়ে বেশি প্রেশারের, কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সাথে খারাপ হইলে বলবে জিম্বাবুয়ের সাথে খারাপ করছে, কিন্তু প্লেয়াররা সবাই জানে যে আসলে আমরা জানি যে জিম্বাবুয়ের মাটিতে যে ওদের সাথে জেতাটা কত কষ্ট। সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে বাংলাদেশ, তবে সেই আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণে রেখেই এগোতে চায় টিম ম্যানেজমেন্ট। কারণ জিম্বাবুয়ের কন্ডিশনে স্বাগতিকরা বরাবরই ভিন্ন এক দল, তাই প্রতিটা ম্যাচকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। রিসেন্টলি হয়তো অস্ট্রেলিয়ার সাথে ওডিআই জিতছি, টি-20 হারছে আনফরচুনেটলি, কিন্তু প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। এবং আজকে যেহেতু জেডি স্পোর্টসের লঞ্চিং হইলো টেপ টেনিস, তো এই টেপ টেনিস খেলা থেকে শুরু করে সব খেলাই চ্যালেঞ্জিং। জীবনে খেলা আসলে কোনো কিছুই সোজা। জিম্বাবুয়ের বিপক্ষে 28 জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। 6 জুলাই শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, আর টি-20 শুরু হবে 15 জুলাই থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন ভাসছে পুরো দেশ, তখন নীরবে তৈরি হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরেকটি ইতিহাস। কক্সবাজারে দুই সার্ফার মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার প্রথমবারের মতো এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রতিদিন লড়াই। ভোরের আলো ফোটার আগেই কক্সবাজার সৈকতে শুরু হয় তাদের প্রস্তুতি। এরা বাংলাদেশের সার্ফিংয়ের দুই উজ্জ্বল মুখ, মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার। প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তারা। আগামী সেপ্টেম্বরে জাপানের মাটিতে দেশের পতাকা বহন করবেন এই দুই তরুণ সার্ফার। আমাদের দেশের মানুষরা যদি আমাদেরকে সাপোর্ট করে, সার্ফিংয়ের জন্য আমাদেরকে উৎসাহ করে, আমাদের পাশে থাকে, আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সার্ফিংটা অন্যান্য দেশের মতো আমাদের দেশে ফেমাস হবে। স্বপ্ন বড়, কিন্তু প্রস্তুতির পথটা সহজ নয়। বাংলাদেশের সার্ফিংয়ের জন্য আন্তর্জাতিক মানের ঢেউ কিংবা আধুনিক প্রশিক্ষণ সুবিধা নেই বললে চলে। এশিয়ার সেরা ক্রীড়াবিদদের বিপক্ষে লড়তে হলে দরকার উন্নত পরিবেশে অনুশীলন, আর সেই কারণে বিদেশে প্রশিক্ষণ ক্যাম্পের দাবি সার্ফারদের। প্রস্তুতি বলতে গেলে তেমনটা স্পেশাল কোনো কিছুই নাই, আমাদের সাগরে প্র্যাকটিস করা লাগতেছে। শুধু খেলোয়াড় নন, তাদের সামর্থ্যের উপর আস্থা রয়েছে কোচের। কোচ বলছেন সঠিক প্রশিক্ষণ আর আন্তর্জাতিক অভিজ্ঞতা পেলে বাংলাদেশের সার্ফাররা এশিয়ান গেমস নয়, একদিন অলিম্পিকের মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। এশিয়ান গেমে নিয়ে যাওয়ার আগে যদি ইন্দোনেশিয়ায় যদি আমরা অন্তত 2 সপ্তাহ অথবা 10 দিনের একটা ক্যাম্প যদি আমরা ওইখানে করে নিয়ে আসতে পারি, বিশ্বাস এতটুকু আমার আছে, এরা এশিয়ান গেমে খুবই ভালো করবে, বাংলাদেশের লাল সবুজের ফ্ল্যাগকে এই থেকে অলিম্পিক পর্যন্ত নিয়ে যাবে। তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা অর্থ সংকট। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন বলছে অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণ পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৃষ্ঠপোষকতার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। এটা আসলে সরাসরি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে ওদের পক্ষ থেকে এখনো কোনো ফিক্সড ডেট দেওয়া হয়নি কখন আমাদের যাত্রা শুরু করতে হবে। তবে অ্যাথলেট যারা রয়েছে তাদের প্রস্তুতির জন্য তারা নিয়মিত প্র্যাকটিস করছে। ফুটবলের বিশ্বকাপ কিংবা ক্রিকেটের আলোচনার ভিড়ে হয়তো তাদের গল্প খুব বেশি শোনা যায় না, কিন্তু কক্সবাজারের এই দুই তরুণ তরুণী প্রতিদিন সমুদ্রের ঢেউকে সঙ্গী করে বুনছেন বাংলাদেশের নতুন এক স্বপ্ন, যে স্বপ্ন একদিন লাল সবুজের পতাকাকে পৌঁছে দিতে পারে এশিয়ান গেমস থেকে অলিম্পিকের মঞ্চ পর্যন্ত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
সমালোচনার মুখে 2026 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিউ জার্সি স্টেডিয়াম। মাঠের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল ও ফ্রান্স, তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পর মাঠগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে, তাই অযথা সমালোচনা বন্ধ করে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অঘটন, মেসি ম্যাজিক সহ একের পর এক রেকর্ডে জমে উঠেছে 48 দলের ফিফা বিশ্বকাপ। 16 শহরে রোমাঞ্চ আর উন্মাদনায় সময় কাটছে সমর্থকদের। তবে এর মাঝেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। এবার আলোচনায় বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। মরক্কো ম্যাচের পর মাঠের মান নিয়ে আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, আবহাওয়া ও গরমের কারণে এই মাঠের ঘাস খুব দ্রুত শুকিয়ে যায়, ফলে খেলার গতি অনেক ধীর হয়ে পড়ে। সেজন্য ব্রাজিল সেরা ছন্দ ধরে রেখে পারফর্ম করতে পারেনি। নিউ জার্সি স্টেডিয়ামের মান নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমো। ঘাসের নিচে হয়তো সিমেন্ট রয়েছে এবং ঘাসও খুব ছোট। কঠিন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে জানান ফরাসি কোচ। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলাররাও। তবে ফাইনালের ভেন্যুর মান নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা সাফ জানিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বিশ্বকাপের সব ভেন্যুর মতো নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের মাঠও খেলোয়াড়দের জন্য নিরাপদ ও উচ্চমানের। খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো মাঠ নিশ্চিত করতে ফুটবলের অভিভাবক সংস্থাটি 5 বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করেছে। এজন্য ঘাস বিশেষজ্ঞ, স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হয়েছে বলেও জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। 2026 বিশ্বকাপের 16টি স্টেডিয়ামের সব মাঠই খেলার উপযোগী এবং খেলোয়াড়দের জন্য নিরাপত্তার দিক থেকে চমৎকার অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে অযথা সমালোচনা না করে মাঠে পারফরমেন্সের দিকেই দলগুলোর মনোযোগ দেওয়া উচিত বলেও জানিয়েছেন সভাপতি ইনফ্যান্তিনো। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা 6 আসরে গোল করে রোনালদোর রেকর্ড ছাড়িয়ে গেলেন ইউসেবিওকে। উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ের পথে পর্তুগাল। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী, বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামায়াত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। এই ছিল রাত 11টার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।